এখন তোমাদের লেখাপড়ার জন্য কিছু বইয়ের দরকার, তোমাদেরও পরিচয় নেওয়ার দরকার ছিল, কিন্তু আসলে সেটা তো পারা যাচ্ছে না। সমস্যা হচ্ছে আমি কিছু বইয়ের নাম লিখে দিই যেগুলো তোমরা লেখা করবা। একটা আছে ডক্টর আহসানুল কবির, প্রথম বই, 1 নম্বর বই। ডক্টর মোহাম্মদ আহসানুল কবির, তো জানি আহসানুল এই দুজন মিলে একটা বই লেগেছে। ও ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, এই দুজন মিলে একটা বই, রসায়ন বই। রসায়ন বইটা এই দুজন মিলে এসে একটা বই। আর একটা বই আছে হাজারিও নাগ, সংক্ষেপে হাজারিও নাগ, একটা বই আছে, এটা রসায়ন। একটা বই আছে হাজারিও নাগের। তিন নম্বর আছে অক্ষর প্রকাশনী, অক্ষরপত্র প্রকাশনী। এদের একটা বই আছে অক্ষরপত্র প্রকাশনী, রাইটার আছে 3-4 জন আছে এদের। অক্ষরপত্র প্রকাশনী একটা বই আছে, এটা বইটাও ভালো। আরও রাইটারের বই আছে, যেমন আর একটা আছে সঞ্জিত কুমার গুহ, সঞ্জিত কুমার গুহ, এর একটা রসায়ন বই আছে, এই বইটাও ভালো। প্রত্যেকটা বই ভালো, সব বই ভালো, তবে যেখানে প্রাইভেট পড়ো সেখানে যে স্যার পড়াবে সেইটাই তোমাদের মুখ্য আর কি। কারণ তোমরা বিশেষ করে এই রবিউল ইসলাম পড়ো আর অক্ষরপত্র প্রকাশনী পড়ো, ভালো, অসুবিধে নেই। তবে এই হাজারিন একটা বইটা অ্যাডমিশন টেস্টের সময় কাজে লাগে। অ্যাডমিশন টেস্টের সময় এই হাজারিন এক বই এবং এই সঞ্জিত কুমার গুহ, এই দুটো বই কাজে লাগে, কারণ এই দুটো বই বিস্তারিত দেওয়া আছে। এই দুটো বই অনেক কিছু দেওয়া আছে, এই দুটো বই কাজে লাগে অনেক সময়। আর ক্লাস করার জন্য প্রথম বইটা, 3 নম্বর বইটা, এই দুটো বইও ভালো কাজে লাগে। তবে এই হাজারিন এক বইটা অ্যাডমিশন টেস্টের সময় অনেক কাজে লাগে, এই কারণে এই বইটা তোমাদের রাখার দরকার আছে। আর কেউ যদি হাজারিন নাগ পড়তে চাও পড়তে পারো, অসুবিধে নেই, কোনো স্যার যদি ফলো করে ভালো। প্রত্যেকটা বই মোটামুটি ভালো। তোমরা অনেকে যেখানে যে স্যারের কাছে প্রাইভেট পড়ায় সেখানে যে স্যার যেটা ফলো করে সেইটা অনুযায়ী তোমরা বই কিনবা। আর হাজারের একটা বই তোমরা পড়বা, মানুষজন দেখবা আর কি বিস্তারিত আছে এটা অনেক কিছু, এই কারণে এসে মোটামুটি বই গেল। এরপরে আমি যাবো লেখাপড়ার দিকে। আধা ঘন্টা আমি বলবো, বুঝছো? আধা ঘন্টায় বেশি 32-33 মিনিট আসে, 20 মিনিট হলে বলবো। পরে
এরপর আমি লেখাপড়ায় যাব। প্রথমেই পড়াবো প্রথম পত্রের রসায়ন, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আমি প্রথমে পড়াবো গুণগত রসায়ন। আমি দ্বিতীয় অধ্যায় পড়াবো। আমার সিলেবাসে আমার প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায়, আর প্রথম অধ্যায়টা প্রথম চ্যাপ্টারে পড়াবে সামাদ স্যার। আমরা দুইজন স্যার আছি, আমি হচ্ছে ডিপার্টমেন্টাল হেড, আমার সহকারী আছে আব্দুল সামাদ, মোহাম্মদ আব্দুল সামাদ স্যার। তাহলে আমার ক্লাস প্রত্যেক সপ্তাহে বুধবারে। আজকে নিশ্চয়ই আমি প্রথম দিন নিচ্ছি, আমার সামাদ স্যারের একটু সমস্যা আছে, এই কারণে আমি আজকে ক্লাসটা নিচ্ছি। তবে প্রত্যেক বুধবারে আমার ক্লাস, আর প্রত্যেক রবিবারে মোহাম্মদ আব্দুল সামাদ স্যারের ক্লাস হবে। তো আজকে স্যারের সমস্যা, সামাদ স্যারের সমস্যা আছে, এই কারণে আমি আজকে ক্লাসটা নিচ্ছি, আর বুধবারে সামাদ স্যার নেবে ক্লাসটা। এসছে ব্যাপার। যাও, যেহেতু অনলাইনে ক্লাস, তোমাদের নাম পরিচয় আমি নিতে পারিনি, এসে সমস্যা। কিছু পরিচয়পত্র আমার কাছে আছে, আমি যাদের কাছে মোবাইল করেছি এইগুলো আমার কাছে আছে, অন্যগুলো আমার কাছে নেই। তাহলে আমি পড়াবো, আজকে থেকে পড়াবো কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন। এটা হচ্ছে প্রথম অধ্যায়, ওই দ্বিতীয় অধ্যায়। এই গুণগত রসায়নটা আমি পড়াবো। এখন পড়ার দিকে শুরু করি। গুণগত রসায়ন প্রথম আছে পরমাণু মডেল ও প্রাথমিক ধারণা। পরমাণু মডেল ও প্রাথমিক ধারণা। বিজ্ঞানী জে থমসন 1897 সালে ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করতে যে প্রথমে উনি ইলেকট্রন আবিষ্কার করেন। এই ইলেকট্রন আবিষ্কার করার পর বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন ধারণা দেন, পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধারণা দেন। এরপর 1897 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্রাপ্ত তথ্য থেকে যে যুক্তি নির্ভর মতবাদ উপস্থাপন করেন তা হচ্ছে পরমাণু মডেল। তাহলে 1897 থেকে বিজ্ঞানী রাদারফোর্ড, 1897 সালে বিজ্ঞানী জে থমসন 1897 সালে ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে ইলেকট্রন আবিষ্কার করেন। এরপরে বিজ্ঞানীরা 1897 সালে 1932 সাল পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টাব্দ পর্যন্ত, বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর গঠনের উপর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষা করে যে যুক্তি নির্ভর মতবাদ উপস্থাপন করে তা হচ্ছে পরমাণু মডেল। এখন এই পরমাণু মডেল আছে তিনটা, প্রধান তিনটি পরমাণু মডেল আছে। প্রথম হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে উপস্থাপিত হয়। প্রথম হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। প্রকাশিত হয়েছে। এরপর আছে বোরের পরমাণু মডেল, উনিশশো 13 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 3 নম্বর পরমাণু কোয়ান্টাম বলবিত পরমাণু মডেল।
কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। 3 নম্বর আছে কোয়ান্টাম বলবিদ্যা উনিশশো 24 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর ভিতরে কোয়ান্টাম বলবিদ্যা মডেল এটি 1924 থেকে 1932 খ্রিস্টাব্দ এর মধ্যে এটি প্রকাশ করে। এই তিনটে হচ্ছে প্রধান পরমাণু মডেল। আমরা এখন রাদারফোর্ড পরমাণু মডেলটা নিয়ে প্রথমে আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেল এটি রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে উনার পরমাণু মডেল তৈরি করেন। তবে এই মডেল দেওয়ার আগে উনি বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণার বিস্ফোরণ পরীক্ষা নামে একটি পরীক্ষা করেন। শূন্যপাতের উপর আলফা কণার বিস্ফোরণ পরীক্ষা নামে একটি পরীক্ষা করেন। সেই পরীক্ষা করে তারপরে উনি পরমাণু মডেল দেন। এখন এই আলফা কণার বিস্ফোরণ পরীক্ষাটা করার আগে আলফা কণাটা কি, আলফা কণাটা কি সেইটা সম্পর্কে আলোচনা করার দরকার। আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন বের করে নিলে যে ধনাত্মক নিউক্লিয়াস হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাই হচ্ছে আলফা কণা। যেমন দেখো এইটা আছে সংকেত হিলিয়াম, হিলিয়াম 2+, পরমাণু সংখ্যা 2, ভর হচ্ছে 4। অর্থাৎ একটা হিলিয়াম পরমাণুতে পরমাণু নিউক্লিয়াসে দুটো প্রোটন থাকে এবং দুটো নিউট্রন থাকে। এতে দুটো ইলেকট্রন থাকে না, কারণ ইলেকট্রন দুটো বের করে নেওয়ার পরে যা থাকে সেইটা। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন বের করে নিলে যে ধনাত্মক অর্থাৎ দুটো ধনাত্মক চার্জ সহ যে হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আলফা কণা। এতে কোনো ইলেকট্রন থাকে না, এতে শুধু দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে। এই হচ্ছে আলফা কণা। এর বৈশিষ্ট্য আছে, আলফা কণার বৈশিষ্ট্য আছে। আলফা কণার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য দেখো, এই কণাটা যৌগিক বা কম্পোজিট কণিকা, এর প্রচণ্ড গতি থাকে। আলফা কণা একটা যৌগিক বা কম্পোজিট কণিকা, এর প্রচণ্ড গতি থাকে। আলফা কণার গতি দেখো, এই গতি হচ্ছে 1 × 10⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড। অর্থাৎ এর গতি অত্যন্ত প্রচণ্ড গতি আছে। তবে প্রতি সেকেন্ডের গতি আছে 10⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড এসে গতি এর। এরপরে আগেই বলেছি যে আলফা কণাতে দুটো প্রোটন আছে এবং দুটো নিউট্রন আছে। তাহলে প্রোটন এবং নিউট্রন দুটোর মিলে মোট ভর হবে কত? 4। তাহলে ওর ভর হচ্ছে 4। যেহেতু আলফা কণাতে দুটো প্রোটন আছে দুটো নিউট্রন আছে, কারণ আলফা কণার সংকেত আছে এই যে আমি দিয়ে দিয়েছি যেখানে এটা হচ্ছে আলফা কণার সংকেত, হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মকযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে আলফা কণার সংকেত। আর গতি আছে এইটা, আর ভর হচ্ছে 4, কারণ দুটো প্রোটন এবং দুটো নিউট্রন, এই দুটো যোগ করে কত হয়? 2 আর 2 4। তাহলে এসে 4 হচ্ছে আলফা কণার ভর। এই মোটামুটি বৈশিষ্ট্যগুলো। এরপরে রাদারফোর্ডে আলফা কণার বিস্ফোরণ পরীক্ষা।
রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষা করার জন্য কি কি বস্তু প্রয়োজন, কি কি জিনিস প্রয়োজন? প্রথমে দরকার তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা। এই আলফা কণা নির্গত হয় সাধারণত তেজস্ক্রিয় মৌল থেকে, যেমন রেডিয়াম এবং ইউরেনিয়াম। রেডিয়াম 88 পারমাণবিক সংখ্যা ও ইউরেনিয়াম 92 পারমাণবিক সংখ্যা। এই দুটো মৌল আছে, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এই সমস্ত মৌল থেকে, এই তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়। তাহলে এই তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণার দরকার হবে একটা সোনার পাত, পাতলা সোনার পাত প্রয়োজন। যে সোনার পাতের পুরুত্ব হবে 0.0004 সেন্টিমিটার। একটা পাতলা সোনার পাত, পুরুত্ব সাইডে, এটা পাতলা সোনার পাতের পুরুত্ব 0.0004 সেন্টিমিটার হবে সোনার পাত। আর একটা জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। আবরণযুক্ত পর্দা, এই কয়টা জিনিস দরকার। যদি আলফা কণা, একটা সোনার পাত এবং জিঙ্ক সালফাইডে আবরণযুক্ত পর্দা, এই তিনটে জিনিসের প্রয়োজনের পরীক্ষা করার জন্য। আচ্ছা, এরপরে আমি একটু চিত্রটা আঁকি আলফা কণা পরীক্ষার জন্য। প্রথমে একটা এই নিউক্লিয়াস, এসে সোনার পাত, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দাইডে, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। এটা হচ্ছে আলফা কণা। এই ফেরত আসলো মাঝখানেরটা। দূরে গেল, সরাসরি চলে গেল। এসে মোটামুটি চিত্রটা। এটা হচ্ছে সোনার পাতলা পাত, এর পুরুত্ব হচ্ছে সোনার পাতলা পাত,
সোনার পাত হচ্ছে এই যে 20 মিনিট হয়ে গেছে 10 মিনিট। এর দূরত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার, অত্যন্ত পাতলা পাত। এই পাতের উপরে আলফা কণা নির্গত করা হলো। এগুলো হচ্ছে আলফা কণা, সব আলফা কণা নির্গত করা হলো। নির্গত করলে আলফা কণা, আর পিছনে এই সোনার পাতের পিছনে জিঙ্ক সালফাইডে আবরণযুক্ত পর্দা দেওয়া আছে। এবার বিজ্ঞানীরা দেখো সোনার পাতের উপরে আলফা কণা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বা পর্যবেক্ষণ করলেন কি, দেখলেন উনি যে সব আলফা কণাই সোনার পাত ভেদ করে সোজাসুজি যে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দাকে আলোকিত করেছে বা দীপ্তিমান করেছে। খুব কম সংখ্যক আলফা কণা, অর্থাৎ 20,000-এর মধ্যে একটি আলফা কণা, ঠিক যেটা দেখা যাচ্ছে মাঝের দিকে যাচ্ছে, সেই আলফা কণাটা ঠিক পূর্বে পিছন দিকে আবার ফেরত আসছে, সেটা হচ্ছে 20,000-এর মধ্যে একটি আলফা কণা। আর কিছু সংখ্যক আলফা কণা দেখা যাচ্ছে যে বেঁকে পিছন দিকে চলে যাচ্ছে। আবার দূরের কিছু সংখ্যক কণা দেখা যাচ্ছে যে সোজাসুজি যে পর্দাকে আলোকিত করতেছে। বিজ্ঞানীরা এর থেকে সিদ্ধান্ত নেন যে পরমাণুর কেন্দ্রস্থলে একটা ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু আছে, যার কারণে, যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, এই কারণে ওই ভারী বস্তু ধনাত্মক চার্জযুক্ত এবং ভারী বলে তার থেকে বিকশিত হয়ে ওইসব মানে 20,000-এর মধ্যে একটি কণা ঠিক বিপরীত দিকে ফেরত আসতেছে ওই কেন্দ্রে ভারী বস্তুর সাথে বিকশিত, কারণ আলফা কণা ধনাত্মক এবং কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু আছে, এই কারণে বিকশিত হয়ে ঠিক বিপরীত দিকে চলে আসতেছে। আর কিছু সংখ্যা কণা বেঁকে পিছনে যাচ্ছে, ওর সাথে বিকর্ষণ করতে করে বেঁকে যাচ্ছে। আর তার থেকে দূরে যে কণাগুলো যাচ্ছে সেগুলো কোনো বিকর্ষণ হচ্ছে না। আর বিজ্ঞানী ধারণা করতেছেন যে এই পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা স্থানে ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রনের ভর এত কম আলফা কণার তুলনায় যে আলফা কণা ওদের গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না। ইলেকট্রন আলফা কণার কোনো গতিপথের পরিবর্তন করতে পারে না, কারণ ইলেকট্রন আলফা কণার চেয়ে অত্যন্ত ক্ষুদ্র, অর্থাৎ প্রায় 7,000 গুণ বেশি ভারী আছে ইলেকট্রনের থেকে আলফা কণা। এই কারণে আলফা কণার কোনো গতিপথে পরিবর্তন করতে পারে না। যাক, আজকে এই পর্যন্ত, কারণ অন্য স্যার ক্লাস শুরু হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এরপরের দিন আগামী এই বুধবারে সামাচ্ছা নেমে আগামী পরের সপ্তাহে বুধবারে আমি আমার ক্লাস এত সুস্থ থাকলে নেব ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, করোনার প্রকোপ থেকে রক্ষা পাও, সবাই সুস্থ থাকে, এই জন্য আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।